ভারতীয় ইমিগ্রেশন সঠিক আচরণ করেনি, তাই প্রতিবাদ হিসেবেই দেশে ফিরে আসা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডক্টর জায়েদুর রহমান। এই ঘটনায় দুদেশের সম্পর্কে প্রভাব পড়বে না বলেও জানান তিনি। সকালে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে তথ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভারতের সঙ্গে যৌক্তিক সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ, কিন্তু দেশের আত্মসম্মান বিকিয়ে কোনো সম্পর্ক করা হবে না। দুবাইয়ে গ্রেফতার বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ডক্টর জায়েদ। কোনোভাবেই আমরা চাই না কোনো দেশের সাথে খুব খারাপ কোনো পরিস্থিতি হোক, কোনো শত্রুতা তো দূরেই থাকুক, কিন্তু একটা গুরুত্বপূর্ণ শর্ত আছে, আমাদের স্লোগানের মধ্যে আছে সবার আগে বাংলাদেশ। মানে আমরা বাংলাদেশকে রাখবো, তার মাধ্যমে প্রত্যেকটা দেশের সাথে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এনগেজমেন্ট হবে, এবং সেটা কোনোভাবেই রাষ্ট্রের আত্মসম্মান আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে বা আমার ক্ষতি করে কাউকে কোনো সুবিধা দেয়া, এই নীতিতে এই সরকার কোনো দেশের সাথে, আমি আবারও বলছি শুধু ইন্ডিয়া না, কোনো দেশের সাথে এই সরকার যাবে না। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জুলাই সনদে সুরাহা সংসদে হবে, না হলে রাজপথে, কিন্তু জনগণের দাবি ছেড়ে দেওয়া হবে না। দুপুরে মগবাজার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আমির বলেন, গতানুগতিক বিরোধী দলের ভূমিকায় থাকতে চায় না জামায়াত। জনগণের স্বার্থের সাথে জড়িত সংসদে এমন বিষয়কে প্রাধান্য দিচ্ছে বিরোধী দল। সম্পূরক বাজেটের নামে শেষ সময়ে বড় ধরনের লুটপাটের করা হতে পারে বলে উল্লেখ করেন তিনি। সেই পথেই হেঁটেছে বর্তমান সরকার। সীমান্তে পুশিন দিয়ে নোটিশ দেয়া হলে তা সংসদে আলোচনা করতে বাধা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন আমির। সীমান্তে পুশিন এই সমস্যা, আমার নোটিশদাতাকে ডেকে নিয়ে বলা হয়েছে যে এটা সেন্সিটিভ ইস্যু, আপনি একটু উড্ড করেন। তিনি বলছেন আমি উড্ড করব না। সেন্সিটিভ ইস্যু বলেই তো আমি আলোচনা করতেছি, দেশের স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে। একবার নোটিশ দেওয়া হলো 14 তারিখ এটা আলোচনায় আসবে, নোটিশ আমরা পেয়ে গেলাম, তারপরে আবার এটা প্রত্যাহার করে এটা বাদ দিয়ে আবার ওই দিনের কার্যসূচি ঠিক করা হলো। তা আমরা চেষ্টা করছি জনস্বার্থে এখানে মুভ করার জন্য, ব্যক্তি কিংবা দলকে আমরা প্রাধান্য দেব না। 7,03,36,00,000 টাকা ব্যয়ে 5টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন। অনুমোদিত এই ব্যয়ের মধ্যে বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে 4,536 কোটি 10 লাখ টাকা এবং প্রকল্প ঋণ হিসেবে 2,467 কোটি 26 লাখ টাকার যোগান দেয়া হবে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে 3টি সম্পূর্ণ নতুন এবং 2টি সংশোধিত প্রকল্প রয়েছে। পাশাপাশি সভায় পরিকল্পনা মন্ত্রীর মাধ্যমে এর আগে অনুমোদিত 50 কোটি টাকার কম ব্যয় সম্বলিত আরও 4টি প্রকল্প সম্পর্কে একনেক কমিটিকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়। রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আপিল শুনানির জন্য পেপার বুক প্রস্তুত হয়েছে। যে কোনো দিন শুরু হবে এই মামলার শুনানি। এই তথ্য নিশ্চিত করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। গত 19 মে পল্লবীতে 2য় শ্রেণীর ছাত্রী রামিসাকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার ঘটনায় মাত্র 19 দিনের মাথায় মূল আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। এরপর এই রায়ের ডেট রেফারেন্স অনুমোদনের জন্য নথিপত্র গত 9 জুন হাইকোর্টে পাঠানো হয়, যা ডেট রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়। এরপর 11 জুন কারা কর্তৃপক্ষের মাধ্যমে আসামিরা পৃথকভাবে জেল আপিল করেন। 14 জুন বিশেষ বেঞ্চে আবেদনটি গৃহীত হয়। এছাড়া আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের পক্ষে শুনানির জন্য স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কোনোভাবেই ভুল নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি জানান, বদ্ধ ঘরে অক্সিজেনের অভাবে মারা গেছে আদ্দিন হাসপাতালের শিশুরা। অবহেলা ছিল ডাক্তার, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের, তাই হাসপাতাল কর্তৃপক্ষকে 6 শিশুর মৃত্যুর দায় নিতেই হবে। সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে হাম চিকিৎসা প্রোটোকল ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 6টা বেবি মারা গেছে একটা হসপিটালে, মারা তো যেতেই পারে, আই ডোন্ট ব্লেম ফর দ্যাট, বাট কি কারণে মারা গেল, ইট ওয়াজ হাইপারক্যাপনিয়া। আমি গেছি সেখানে, একটা বদ্ধ ঘর, একটা জানালা নেই, একটা মাত্র দরজা ঢোকার, 7 জন বাচ্চা থাকবে, তার মধ্যে 25 জন, 16 জন থেকে 25 জন মা এবং অ্যাটেন্ডেন্ট। এসিটা বন্ধ করে দিয়েছে 2 ঘন্টা যাবত। এই যে অক্সিজেন ঢুকতেছে না, বদ্ধ ঘর, কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছে 16-17 জনে, আমরা লাইসেন্সটা বাতিল করেছি। আমি মনে করি আই হ্যাভ নট ডান এনিথিং রং।
6টা বেবিকে কেয়ারলেসলি রেখে মেরে ফেলবে আর শান্তিতে ঘুমাবে আঙ্গুল দেখিয়ে অথরিটিকে, দ্যাট ক্যানট বি। We should come at a point to punish all the people liable for all the bad incidents. সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে রাজধানীতে পৃথক আলোচনা সভায় গণমাধ্যমের স্বাধীনতা, রাজনৈতিক প্রভাবমুক্ত সাংবাদিকতা ও তথ্য সন্ত্রাস মোকাবিলার আহ্বান জানান বক্তারা। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অপপ্রচারের মাধ্যমে সমাজকে ভিন্ন পথে নেয়ার ষড়যন্ত্র চলছে, যা প্রতিহত করতে হবে। আর তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, সাংবাদিকদের পেশাগত, আর্থিক ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে মালিকদেরও এগিয়ে আসতে হবে। 1975 সালের 16 জুন 4টি পত্রিকা ছাড়া বাকিগুলো বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। এরপর থেকে সাংবাদিকদের একটি অংশ এই দিনটিকে সংবাদপত্রের কালো দিবস হিসেবে পালন করে আসছেন। এই দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং ভবিষ্যতে কর্তৃত্ববাদী প্রবণতা ঠেকাতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সংবাদপত্র গণমাধ্যমের সাথে এই সরকারের একটি ভালো আন্ডারস্ট্যান্ডিং বলতে একটি ভালো সম্পর্ক আছে, সুসম্পর্ক আছে, এবং আমরা এটা বজায় রাখতে চাই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে BFUDE ও DUJ এর যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অপতথ্য মোকাবেলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি গণমাধ্যমে কর্মীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি এবং প্রাণও দিয়েছি। অনেক সময় আমরা কি সব সময় ঐক্যবদ্ধ থাকতে পারি না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথা চাড়া দিয়ে উঠছেন, তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, অনেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটি গণমাধ্যম খাতে একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। তবে এক্ষেত্রে সরকারের পাশাপাশি গণমাধ্যম মালিকদেরও এগিয়ে আসতে হবে। এখন নানান রকম পক্ষ গণমাধ্যমে আছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সকলকে যদি আমরা ঐক্যবদ্ধ করে একটা কাঠামোর মধ্যে না আনতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের এই কাজটা করতে পারবো না। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। দেখছিলেন সাদিয়া হক মৌয়ের একটি রিপোর্ট। এবারে পরবর্তী সংবাদ। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে প্রবাসী ও পর্যটন অধ্যুষিত চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজার। আগামীকাল প্রধানমন্ত্রীর আগমন ঘিরে যেমন উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, তেমনি দীর্ঘদিনের উন্নয়ন প্রত্যাশাও সামনে আনছেন জেলার মানুষ। প্রতিনিধি সঞ্জয় কুমারদের তথ্যচিত্রে জুবাইর রহমানের রিপোর্টে বিস্তারিত। 17 জুন ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ ও শ্রীমঙ্গল ভিক্টোরিয়া স্কুল মাঠ। এই দুই স্থানেই অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি। রাজনগর উপজেলার ট্যাংরা ইউনিয়নের 152 জন এবং শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের 156 জন সহ মোট 308 জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জেলার মানুষের মাঝে দেখা দিয়েছে বাড়তি উচ্ছ্বাস। দেশের অন্যতম হাওর অঞ্চল, চা, আগরাতর, রাবার শিল্প ও প্রবাসী আয়ের গুরুত্বপূর্ণ এই জেলার মানুষের দাবি যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, শমশেরনগর বিমানবন্দর চালু, মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, বাইপাস সড়ক নির্মাণ এবং পর্যটন শিল্পের বিকাশে কার্যকর উদ্যোগ। শমশেরনগর বিমানবন্দর আছে, এই বিমানবন্দরটা চালু করা প্রয়োজন। এই বিমানবন্দর চালু করলে দেশ বিদেশের পর্যটনরা অতি তাড়াতাড়ি এখানে আসতে পারবে। শিক্ষার জন্য শিক্ষাবান্ধব কোনো উদ্যোগ তিনি নেবেন শ্রীমঙ্গলের জন্য। আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে সেই প্রত্যাশায় শ্রীমঙ্গল কমলগঞ্জবাসী। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে জেলার বিভিন্ন এলাকায় চলছে মিছিল, মিটিং। জনসভার সার্বিক প্রস্তুতি তদারকি করছেন প্রশাসন ও দলীয় নেতারা। সর্বোচ্চ সম্বর্ধনা আমরা ওনাকে দিব এবং এখানে আমাদের 155 জনকে উনি নিজে থেকে ফ্যামিলি কার্ড দিবেন এরকম আশা উনি ব্যক্ত করেছেন, ওনার মতামত দিয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে প্রস্তুতি সভা, মাঠ পরিদর্শন ও আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়েছে। চায়ের দেশ অপেক্ষায় প্রধানমন্ত্রী আসছেন। আমরা সংশ্লিষ্ট সকল বাহিনীর সাথে সমন্বয় করে আমরা আইন শৃঙ্খলা রক্ষার্থে যে ভূমিকাগুলো নেওয়া দরকার সেগুলো নেওয়া হচ্ছে এবং আমরা আশা করছি সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রী এই পর্যটন শহর শ্রীমঙ্গলে একটি সুন্দর সময় উপভোগ করবেন, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। সরকারি চাকরিতে কাজে ফাঁকি আর অজুহাত যেখানে নিত্যদিনের সঙ্গী, সেখানে শারীরিকভাবে অক্ষম হয়েও ঝিনাইদহের হলিধনী ব্লকের এক উপসহকারী কৃষি কর্মকর্তা স্থাপন করেছেন বিরল দৃষ্টান্ত।
একটি হাত না থাকলেও দিনরাত সেবা দিয়ে যাচ্ছেন স্থানীয় কৃষকদের। তাই আজ তিনি শুধু একজন সহকারী কর্মকর্তা নন, কৃষকদের কাছে নির্ভরতার নাম। প্রতিনিধি মিঠু মালিথার রিপোর্ট, জানাচ্ছেন হাফিজা খানম জুথি। মফিজ উদ্দিন দুর্ঘটনায় হারিয়েছেন একটি হাত হারালেও হারাননি মানুষের প্রতি দায়িত্ব, কৃষকের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে প্রতিদিন ভোর হলেই বেরিয়ে পড়েন গ্রামের পথে, গন্তব্য কৃষকের মাঠ। কৃষকের জমি, সমস্যা আর স্বপ্ন নিয়েই দিন কাটে তার। কৃষকের আগেই পৌঁছে যান মাঠে, কখনো ধানের রোগ, কখনো সবজির পোকা, কখনো আবার কৃষকের নতুন কোনো সমস্যার সমাধান খুঁজতে এক হাতে মোটরসাইকেল চালিয়ে ছুটে চলেন গ্রাম থেকে গ্রামে। সেটা আমাদের বলে দেয় এবং কখন কি লাগবে আমাদের লিখে দেয়, এবং সার কখন কি সার প্রয়োগ করতে হবে, কীটনাশক কোনটা প্রয়োগ করতে হবে সেটা আমাদের বলে। তো তার মতো কৃষি অফিসার আমাদের দরকার, এবং সে যদি আরো আগে থাকতো তাহলে আমরা আরো লাভবান হতাম হলিদানিবাসী। আমাদের এক হাত নিয়ে যেই দৌড়দৌড়ি করছে, অনেক শ্রম দেশে দিয়ে আমাদের চাষের সহযোগিতা করছে। বর্তমান মফিজ ভাইয়ের উসিলায় আমরা এই চাষে অনেক উন্নত হয়েছি। সে এক হাতে মোটরসাইকেল চালায় এই এলাকায় মাঠে মাঠে ঘুরতে ছাড়েছে। একটি হাত নেই, তবে দায়িত্ব পালনে নেই কোনো অজুহাত। শারীরিক সীমাবদ্ধতাকে মেনে নিয়ে নতুনভাবে শিখেছেন জীবনকে। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন নানা পুরস্কারও। এই পঙ্গুত্ব জীবনে কিভাবে কৃষকের উপকার করা যায় এবং দেশের জন্য কিছু করা যায়, সেই ধারাবাহিকতায় আমি লেখাপড়া আবার শুরু করলাম। 2013 সালে আমি চাকরি পেলাম উপসহকারী কৃষি অফিসার। এখন থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করছি যে কৃষকের পাশে, যে কৃষককে কিভাবে খুশি রাখা যায়, কৃষককে কিভাবে নিজের জায়গা থেকে কৃষককে কিভাবে উপকার করা যায়। শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে কৃষকদের আস্থা অর্জন করেছেন বলে জানালেন এই কর্মকর্তা। যে কোনো কৃষকের কাছে যান, প্রত্যেক কৃষক তার নাম বলবেন, প্রত্যেকেই তাকে চেনে, এবং কৃষকের বিভিন্ন মৌসুমে তাদের প্রয়োজনীয় যে পরামর্শ, বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে যে ধারণা, তারা এই আমার উপসহকারী কৃষি কর্মকর্তা মফিজ উদ্দিনের সাথে সরাসরি যোগাযোগ করে তারা এটা সংগ্রহ করে। হাফিজা খানম জুথি, মাই টিভি।